ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে কিভাবে হত্যা করা হলো বিষয়টি একটু বিস্তারিত বলো। আয়াতুল্লাহ খামেনি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন, যা পরে ইরান সরকারও নিশ্চিত করেছে। তার মৃত্যুর পর ইরানে ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। যদিও কিছু বিস্তারিত এখনও স্পষ্ট নয়, এটি ইরানের নেতৃত্বে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে এবং আরও প্রতিক্রিয়া আসতে পারে। ইরানের কি পর্যাপ্ত পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না যে আহ এত সহজে তাকে হামলা করে হত্যা করলো? ২৫২৬ সালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বেশ স্তরভিত্তিক। তারা রাশিয়ান S-300 ও নিজস্ব বাবার ৩৭৩-এর মতো দীর্ঘ পাল্লার মিসাইল সিস্টেম দাবি করে। তবে ২০২৫ সালের যুদ্ধের অভিজ্ঞতায় দেখা গেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর ছিল না, কারণ রাডার নেটওয়ার্কে ঘাটতি ছিল এবং সঠিক সমন্বয় ছিল না। ইরান এখন কিছু উন্নত অস্ত্র কিনছে, কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এখনও রয়ে গেছে। মাটির অনেক গভীরে বাংকারের ভিতরে বৈঠক করাকালীন অবস্থায় এই হামলা হয়। এত গভীরে গিয়ে কিভাবে এই হামলা করা সম্ভব হলো? গভীর বাংকারে আক্রমণ করার জন্য সাধারণত তিনটি উপায় থাকে। এক, উন্নত পেনিট্রেটর মিসাইল, যেমন বাংকার বাস্টার GBU-57, যা বহু স্তর কংক্রিট ভেদ করতে পারে। দুই, পূর্বে চিহ্নিত দুর্বল স্থান যেখানে বাংকারের নকশা ফাঁস বা পরিচিত। এবং তিন, বিশেষ প্রযুক্তির ব্যবহার, যেমন হার্ড ডেটোনেশন সিকোয়েন্স। তবে এমন একটি অপারেশনের জন্য অভ্যন্তরীণ সহযোগিতা, স্যাটেলাইট রিকনেসেন্স এবং অত্যন্ত সুনির্দিষ্ট অস্ত্র লাগে, যা অত্যন্ত জটিল ও বিরল। আমেরিকার নিকট যে বাংকার বাস্টার রয়েছে তা মাটির যত গভীরে যেতে পারে তার থেকেও বেশি গভীরে আয়াতুল্লাহ খামেনি অবস্থান করছিলেন। তারপরেও এই এই হামলার দ্বারা উনি হতাহতের শিকার হলেন কিভাবে? যদি দাবি অনুযায়ী বাংকার আরও গভীরে থাকে, তাহলে সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে একাধিক আক্রমণ স্তর। প্রথমে একাধিক অস্ত্র দিয়ে ক্রমান্বয়ে মাটি ও কংক্রিট ভেঙে বাংকারের গভীরে পৌঁছানো হয়। পাশাপাশি কোনো অভ্যন্তরীণ দুর্বলতা বা আগাম স্যাটেলাইট বা ড্রোন গোয়েন্দা তথ্য ব্যবহৃত হতে পারে। সুতরাং এটি শুধু অস্ত্রের গভীরতা নয়, বরং সমন্বিত আক্রমণ কৌশল এবং বাংকারের প্রকৃত দুর্বলতা নির্ভর করে। ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এখানে কোনো কাজ করতে পারলো না, বিশেষ করে তাদের মিসাইল গুলো বা ড্রোন গুলো এগুলা প্রতিরোধের জন্য প্রস্তুত ছিল না। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে একটি বড় আক্রমণ চালায়, যেখানে প্রায় ২০০ বিমান ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা করে। এতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের আগের থেকেই দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলায় পুরোপুরি ব্যর্থ হয় এবং এটি ইরানের আকাশ নিয়ন্ত্রণকে কার্যত ভেঙে ফেলে। এখন ইরানকে সম্ভবত আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারে ঝুঁকতে হতে পারে। আচ্ছা, মোটামুটি অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করবে। এমন পরিস্থিতিতেও আহ ইরানের সর্বোচ্চ নেতা তার নিজস্ব বাসভবনে না থেকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করলো না কেন? এখানে স্পষ্টতই একটি নিরাপত্তা ব্যর্থতা প্রতিফলিত হয়। সাধারণত উচ্চ স্তরের নেতারা সম্ভাব্য আক্রমণের সময় বিকল্প নিরাপদ অবস্থানে চলে যান। এটি হয়তো দুর্ভাবনা বা গোয়েন্দা তথ্যের ভুল মূল্যায়ন ছিল। এছাড়া নেতার নিজস্ব বিশ্বাস বা প্রতিরক্ষা পরিকল্পনার অতিরিক্ত আত্মবিশ্বাসও ভূমিকা রাখতে পারে। কৌশলগতভাবে সর্বোচ্চ নেতৃত্বের জন্য বিকল্প অবস্থান সবসময় প্রস্তুত রাখা উচিত, এবং এই ব্যর্থতা ভবিষ্যতে তাদের নিরাপত্তা নীতির দুর্বলতাই প্রকাশ করে। ইরানি অন্য নেতারা কি এখন আত্মসমর্পণ করবে বলে তোমার মনে হয়? সম্ভাবনা দৃঢ়ভাবে রয়েছে, কারণ সর্বোচ্চ নেতার মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোতে গভীর শূন্যতা তৈরি করেছে। এ ধরনের সংকটে সাধারণত বিদ্যমান নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, কারণ ভাঙন বা বিভক্তি আরও অস্থিতিশীলতা ডেকে আনবে। তবে নেতৃত্বের মধ্যে মতবিরোধ থাকলেও আয়াতুল্লাহ খামেনি সমর্থিত রক্ষণশীল গোষ্ঠী আপাতত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু দীর্ঘমেয়াদে নেতৃত্বের পুনর্গঠন কিভাবে হয় তা পরিস্থিতি স্থির করবে।
তারা যদি ক্ষমতা ধরেই রাখে এবং এর ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আমেরিকা ইসরায়েল এই হত্যার মধ্য দিয়ে কি অর্জন করলো? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য অর্জন হল কৌশলগত প্রতিষেধ। তারা ইরানের সর্বোচ্চ নেতৃত্ব সরিয়ে দিয়ে তাৎক্ষণিক অস্থিরতা সৃষ্টি করেছে, যা ইরানের প্রতিক্রিয়া সক্ষমতা সাময়িকভাবে দুর্বল করতে পারে। এছাড়া এমন হামলা তাদের প্রতিপক্ষকে একটি বার্তা দেয়, নিরাপদ স্থান নেই। তবে দীর্ঘমেয়াদে তারা নিশ্চিতভাবে ইরানের ক্ষমতা বা নীতিগত অবস্থান পুরোপুরি বদলাতে পারবে কিনা তা নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক ও সামরিক পদক্ষেপের ওপর। এই হত্যার প্রতিক্রিয়া ইরান এখন কি কি করতে পারে? ইরান প্রথমে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে মনোযোগ দেবে। সামরিকভাবে তারা প্রতিশোধমূলক হামলা বা মিলিশিয়া গোষ্ঠী সক্রিয় করতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। কূটনৈতিকভাবে তারা আন্তর্জাতিক সমর্থন চাইবে, বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে। অর্থনৈতিকভাবে তারা আরও সাইবার আক্রমণ বা গোপন প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারে। তবে প্রতিটি পদক্ষেপে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী প্রতিক্রিয়া বিবেচনা করবে।